ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আমরা, এটি ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। আমরা এটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আর আজকে যে আমরা অভিজ্ঞতাটা নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে ফোর্ড। আপনারা জানেন যে প্রথম যখন আমরা একটা অভিজ্ঞতা শুরু করি তখন হচ্ছে কিছু প্রয়োজনীয় আলোচনা করে নিই, সেগুলো আমাদের আলোচনায় আজকে থাকছে। অতএব ক্লাসটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা রাখি আপনারা উপকৃত হবেন। আর যে সকল শিক্ষার্থীরা পুরো ক্লাসগুলো খুঁজে পান না, আপনাদের বলি আমরা কিন্তু প্লেলিস্টে ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনি সবকিছু একটা ক্লাস পেয়ে যাবেন। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের অধ্যায়টি প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। এই প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং বলতে কি বোঝায় সেটা আমরা একটু আলোচনা করব, আমাদের স্লাইড রয়েছে সেখানে গিয়ে। আর ডিরেকশন আমরা এখন আলোচনা করছি না। চলুন আমরা শিক্ষার্থীরা প্রথমেই প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং এবং এই ইউনিটের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, কোন কম্পিটেন্সি রয়েছে, সে বিষয়গুলো জেনে আসি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। এর অর্থটি ভাষান্তর এবং পুনরায় বর্ণনা অথবা ভাষান্তর ও বর্ণনা। এই বিষয়টি একটু আপনাদের একটু যদি সহজ করে দিই, সেটি হচ্ছে ভাষা থেকে ভাষান্তর। আমরা যখন কোনো কিছু শুনি, দেখি, পড়ি, সেটা কিন্তু আমরা আবার আমাদের মতো করে প্রকাশ করি। এই যে দেখা, শোনা, বোঝা, সেটাকে আবার নিজের মতো করে প্রকাশ করাটা, মূল জিনিসটি ঠিক রেখে, সেটাই হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। আমরা আরেকটু ক্লিয়ার হব একটু পরেই, আরো বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা শুরুতে জেনে নেই কম্পিটেন্সি আপনাদের থাকছে এখানে 1। এই প্রথম কম্পিটেন্সিটা কিসের আদলে খেয়াল করেন, এবিলিটি টু প্যারাফ্রেজ অ্যান্ড সামারাইজিং আ কনভারসেশন পাবলিক টেক্সট। তাহলে আপনাদের প্রথম যে কম্পিটেন্সি রয়েছে সেই কম্পিটেন্সির মূল বিষয়বস্তু হচ্ছে যে একটি কথোপকথন বা টেক্সটকে প্যারাফ্রেজ এবং এর সারসংক্ষেপ লেখা, যেটাকে আমরা সামারি বলে থাকি। সেটা কি বুঝতে পেরেছেন? চলুন আমরা আমাদের মূল ফোকাসটি হচ্ছে এই ইউনিটের, সেটি হচ্ছে প্যারাফ্রেজিং। সেটি আমরা দেখে নিই। হোয়াট ডু ইউ মিন বাই প্যারাফ্রেজিং? আমরা প্যারাফ্রেজিং বলতে আসলে কি বুঝি? সেটি হচ্ছে প্যারাফ্রেজিং মিনস টু স্টেট সামথিং রিটেন অর স্পোকেন ইন ডিফারেন্ট ওয়ার্ডস স্পেশালি ইন আ শর্টার অ্যান্ড সিম্পলার ফর্ম টু মেক দ্য মিনিং ক্লিয়ার। এখন যে বিষয়টি বলছে, প্যারাফ্রেজিং মানে বিভিন্ন শব্দের লিখিত বা কথ্য কিছু রূপ, রিটেন অর স্পোকেন, লিখিত এবং কথা বলার একটা রূপ হচ্ছে প্যারাফ্রেজিং ইন ডিফারেন্ট ওয়ার্ডস, যেখানে আমরা বিভিন্ন প্রকার শব্দ ব্যবহার করে থাকি। স্পেশালি, বিশেষভাবে, ইন আ শর্টার অ্যান্ড সিম্পলার ফর্ম টু মেক দ্য মিনিং ক্লিয়ারার। তাহলে আমরা এটা কেন ব্যবহার করে থাকি, এখানে বিষয়টি উঠে এসেছে। এবং সহজ আকারে অর্থ পরিষ্কার করার জন্য, বিশেষ করে একটি সংক্ষিপ্ত এবং সহজ আকারে অর্থ প্রকাশ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। যে কোনো একটা টেক্সট পড়া বা হচ্ছে শোনা, কোনো কিছু দেখা, সেটাই যখন আপনি নিজের মতো করে হুবহু মিনিংটা ঠিক রেখে খুব সংক্ষেপে প্রকাশ করবেন, সেটি হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং। আর আমরা এই যে তথ্যটি আপনাদের দিলাম সেটি হচ্ছে ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি 2022 এখান থেকে নেওয়া। এবং আরেকটু নিশ্চিত হবেন এই লাইনটি জানলে, সেটি হচ্ছে প্যারাফ্রেজিং ইজ আ রিসাইটিং অফ সামওয়ান এলস থটস অর আইডিয়া ইন ইউর ওন ওয়ার্ডস। এখন আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। প্যারাফ্রেজিং হলো আপনার নিজের কথায় অন্য কারো চিন্তা বা ধারণা পুনঃস্থাপন করা বা পুনঃভাবে বা পুনরায় বলা। তাহলে মূল বিষয়টি হচ্ছে যে অন্যের কারো চিন্তা, সেটা লেখনের মাধ্যমে হতে পারে, সেটা কোনো মুভির মাধ্যমে হতে পারে, যে কোনো বিষয়ে সেইটা, ওই চিন্তা বা ধারণাটাকে আপনি পুনরায় আবার ব্যক্ত করছেন সংক্ষেপে নিজের মতো করে। সেই বিষয়টি আমরা এখানে বলতে পারি, এটি হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং। শিক্ষার্থীরা, চলুন আমরা এখন সরাসরি প্রথম ডিরেকশনের কাজটি করে ফেলি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 4.1.1 এর ডিরেকশনে। শুরু থেকে ডিরেকশনটি খেয়াল করেন, তাহলে কাজ করা সহজ হবে। সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দ্য টেক্সট গিভেন বিলো। তাহলে দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে গ্রাফ আর আরেকটি হচ্ছে text. Then in pairs oblique groups discuss the main ideas of this text. তাহলে মূল কাজটি হচ্ছে এই টেক্সট 1-এ আপনাদের একটি গ্রাফ রয়েছে, সেটা দেখতে হবে, এবং টেক্সট 2-তে আপনাদের একটি টেক্সট রয়েছে, সেটা পড়ে আপনার এখানকার কিওয়ার্ডটা খেয়াল করেন, সেটি হচ্ছে আমাদের মেন আইডিয়া। এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা বা পারিপার্শ্বিকতা থেকে আপনি যা শিখেছেন সেটাই। এটা সঠিক উত্তর করতে পারেন, ভুল উত্তর করতে পারবেন, এক কথা শেষ, আপনি যতটুকু পারেন ততটুকুই করবেন, কারণ এটি হচ্ছে আমাদের লার্নিং সাইকেল 1। এই লার্নিং সাইকেল 1-এ কিন্তু আমাদের
একেবারে আপনাকে হুবহু সব পারতে হবে এমন কোনো কথা নেই, পূর্ব জ্ঞানটা এখানে যাচাই করা হচ্ছে। লেট আস শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস, এবং এর পরবর্তীতে আপনার চিন্তাটা কি করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে আমরা প্রথম টেক্সটে যে বিষয়টি দেখতে পাচ্ছি, খেয়াল করেন, দিস গ্রাফ প্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এখানে যে বিষয়টি বলছে, গ্রাফটি বাংলাদেশের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করা নারী শিক্ষার্থীদের শতকরা হার প্রকাশ করছে। মানে নিম্ন মাধ্যমিক বলতে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বুঝে থাকি, যে এই পর্যায়ে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা কতটুকু সম্পূর্ণ করছে তার একটি শতকরা হিসাব এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই বিষয়টি যদি খেয়াল করি তাহলে আমরা আরেকটু ধারণা পেয়ে যাব এই গ্রাফটি সম্পর্কে। সুন্দর করে খেয়াল করেন, পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম 2011 টু 2019। 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করা নারী শিক্ষার্থীদের শতকরা হারটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা একটু গ্রাফটি দেখি, 11 সালে সেটা হচ্ছে 29% মতো ছিল, এবং 12 সালে কিন্তু সেটা বেড়েছে, এবং পরবর্তী 13 সালে গিয়ে কমে কিন্তু সেটা 28% হয়েছে। বাট 14 সালে এসে সেটা আবার বেড়েছে, সেটা 32% চলে গিয়েছে। 15 সালে বেড়েছে, 16 সালে স্থিতি অবস্থায় ছিল, এবং 17 সালে গিয়ে সেটা কিন্তু মোটামুটি 38-এ পৌঁছেছে, এবং 18 সালে যেটা হচ্ছে 40%-এ পৌঁছে গিয়েছে, এবং 19 সালে যেটা দেখা গিয়েছে 42%-এর দিকে রয়েছে। তো এই হচ্ছে আমরা যে একটি ধারণা পেলাম এই গ্রাফটি থেকে, এইটার মূল কিওয়ার্ডটা কি বা এটার মেন আইডিয়াটা কি, এখান থেকে আপনি কি বুঝতে পেরেছেন সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে বন্ধুদের সাথে কনভারসেশন করতে হবে, সেটা আমরা দেখাবো। এখন আমরা টেক্সট 2 যেটা রয়েছে আপনাদের, সেটা নিয়ে আলোচনা করব। আর এই যে গ্রাফটি ছিল আমাদের, সেটির সোর্স হচ্ছে ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স, ইউনেস্কো কর্তৃক যে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখান থেকে মূলত এটি নেওয়া হয়েছে। আর অনেক শিক্ষার্থী রয়েছেন ইউনেস্কো মনে রাখতে পারে না, বা ইউনেস্কোটা কি সেটা একটু বলে দিই। ফুল ফর্মটি হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। চলুন আমরা টেক্সট 2টা দেখে নিই, এবং এটা একটু বুঝার বিষয় রয়েছে টেক্সট 2-তে। খেয়াল করেন, ইন বাংলাদেশ সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ নারী শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। মানে আগের দিনে যেভাবে নারীদের অংশগ্রহণ ছিল স্কুলে যাওয়ার, লেখাপড়ার, সেটা থেকে কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য পরিমাণে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। সাম ইয়ার্স আর্লিয়ার, কয়েক বছর পূর্বেও, a limited number of girls would get the opportunity to go to schools and colleges. কিছু বছর পূর্বেও অল্প সংখ্যক মেয়ে স্কুল কলেজে যাওয়ার সুযোগ পেত। বাট ইন রিসেন্ট টাইমস, বর্তমান সময়ে, ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে, ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দেন মেল স্টুডেন্টস। কিছু কিছু এলাকায় বা অঞ্চলে মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীর থেকে ভালো করছে। এটা শুধু কিছু কিছু এলাকায় নয়, আমার কাছে যেটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে, মেয়েরা প্রায় 90% ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি এগিয়ে আছে সাম্প্রতিক সময়ে। আমরা যখন খেয়াল করি, বিশেষ করে প্রায় স্কুলে দেখবেন যে 1, 2, 3 রোলের মধ্যে কিন্তু মেয়েদের আধিপত্যটা বেশি, বা মেয়েরা বেশি থাকছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এটা কিছু কিছু জায়গায় নয়, মোটামুটি সব জায়গাতে বা অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা ভালো করছে। সো সুতরাং উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের নারী শিক্ষার্থীদের মধ্যে আমরা শিক্ষার খুব অগ্রগতি দেখতে পাচ্ছি বা উন্নতি দেখতে পাচ্ছি। এরপরে আমরা 46 নম্বর পৃষ্ঠায় যে টেক্সটের অবশিষ্ট অংশটি রয়েছে সেটা দেখে নিই। ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উইমেন হ্যাভ আ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্রেডিট। নারীরা এই কৃতিত্বের উল্লেখযোগ্য অংশীদার। অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, যেহেতু নারী শিক্ষার বৃদ্ধি পাচ্ছে, উইমেন আর পার্টিসিপেটিং এভরিওয়্যার। তারা সব জায়গায় অংশগ্রহণ করছে। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেস। তারা সরকারি ও বেসরকারি চাকরি করছে এবং নিজেদের ব্যবসাও শুরু করছে। ইট ইজ ইনডেড আ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। সত্যিকার অর্থেই এটি আমাদের দেশের জন্য একটা ভালো খবর বা সন্তুষ্টিজনক একটি খবর। দে আর কন্ট্রিবিউটিং
টু এভরি সেক্টর, তারা সকল ক্ষেত্রে অবদান রাখছে। উই নিড টু রিয়েলাইজ দ্যাট, আমাদের বুঝতে হবে বা অনুধাবন করতে হবে যে উই ক্যান নট হ্যাভ আ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড উইমেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ ব্যতীত আমরা কোনো ভালো সমাজ পেতে পারি না। এই ছিল আমাদের টেক্সট 1 এবং টেক্সট 2, এবং এর পরবর্তীতে এটি ভালো করে বোঝার জন্য আরো কিছু ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, যেটা আপনাদের জানাটা খুবই জরুরি। রিড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। এই টেক্সটটি আরো ভালোভাবে বোঝার জন্য নিচের শব্দগুলোর অর্থ পড়ো। সাবস্ট্যান্সিয়াল, যার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা যথেষ্ট পরিমাণে, যেটার সিনোনিম গুলো আমরা ব্যবহার করতে পারি লার্জ ইন সাইজ, ভ্যালু আর ইম্পর্টেন্স। এরপর রয়েছে গ্রোয়িং, যেটার অর্থ হচ্ছে উন্নতি লাভ করা বা কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা ক্রমবর্ধমান। ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট, আকার বা পরিমাণে বৃদ্ধি পাওয়া। এবং এরপরে রয়েছে সিগনিফিক্যান্ট, যার অর্থ গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। ইম্পর্টেন্ট অর নোটিসেবল, গুরুত্বপূর্ণ বা চোখে পড়ার মতো। ইনক্রিজ, যার অর্থ বৃদ্ধি পাওয়া। বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি, আকার, পরিমাণ বা মাত্রা, বড় হওয়া বা করা। এরপরে রয়েছে স্যাটিসফাই, সন্তুষ্ট করা। টু প্লিজ সামওয়ান, কাউকে সন্তুষ্ট করা। কন্ট্রিবিউট, অবদান রাখা। টু গিভ মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্স এটসেট্রা টু হেল্প অ্যাচিভ আ পার্টিকুলার গোল, কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনে টাকা, সময়, জ্ঞান, সহায়তা ইত্যাদি প্রদান করা। এবং লাস্ট ওয়ান হচ্ছে পার্টিসিপেশন, অংশগ্রহণ করা। টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি, কোনো ঘটনা বা কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের টেক্সট 1 এবং টেক্সট 2, এবং এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, এটার উপরে আপনাদের একটি কনভারসেশন বিল্ড আপ করতে হবে। এই কনভারসেশন বিল্ড আপ করার ক্ষেত্রে আপনাকে আবারও একটু ডিরেকশনটা ফলো করতে হবে, যে এখানে শুধু ফোকাস করতে হবে আপনাকে মেন আইডিয়াটা। টেক্সট 1-এ কি আইডিয়া ছিল এবং টেক্সট 2-তে কি আইডিয়াটা ছিল, একে অপরকে প্রশ্ন করবে এবং সেভাবে আপনারা একটা কনভারসেশন বা ডায়ালগ মেকিং করবেন। তো এটা সম্ভাব্য অ্যান্সারটি কিরকম হতে পারে, চলুন আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 4.1.1, যেভাবে আপনি কনভারসেশন বা ডায়ালগটি মেক করতে পারেন। এটা কিন্তু আপনারা জোড়ায়ও করতে পারবেন এবং গ্রুপে করতে পারবেন। আমরা আরেকটি বিষয় এখানে হাইলাইটস করা হয়েছে, সেটি হচ্ছে দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোস। যে টেক্সট গুলো, যে পাঠগুলো আপনাদের দেওয়া ছিল টেক্সট 1 এবং টেক্সট 2, এই দুটার মেইন আইডিয়াটি মূলত আপনাকে ফোকাস করতে হবে আলোচনা করার সময়। এই আলোচনাটা করার সময় আমরা 4 জনকে নিয়েছি, একটা ছোট দল হিসেবে নিয়েছি। আপনারা একাধিক জন অংশগ্রহণ করতে পারেন অথবা 2 জনও কনভারসেশন করতে পারেন। প্রথম জন আমরা স্টুডেন্ট 1 নিয়েছি। হেই, হ্যাভ ইউ সিন দ্য গ্রাফ শোয়িং দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটিং লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ? এখানে যে বিষয়টি বলা হচ্ছে, আরে তুমি কি বাংলাদেশের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শতকরা হার দেখানো গ্রাফটি দেখেছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। স্টুডেন্ট 1 তখন তাকে আবার প্রশ্ন করছে, ডু ইউ শেয়ার দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট 1? তুমি কি টেক্সট 1 এর মূল বিষয়টি বা ধারণাটি আমাদের সাথে ভাগাভাগি করবে বা শেয়ার করবে? স্টুডেন্ট 2, ইয়েস, দ্য গ্রাফ প্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ দ্য ফিমেল স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এখন যে বিষয়টি বলছে, হ্যাঁ গ্রাফটি বাংলাদেশের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শতকরা অংশকে উপস্থাপনা করে। ইট ইন্ডিকেটস আ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অ্যাটেন্ডিং স্কুল, শোয়িং প্রোগ্রেস ইন ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। আমরা জাস্ট এই একটি লাইনের মধ্যেই কিন্তু আপনাদের এই থিমটি তুলে ধরার চেষ্টা করেছি। খেয়াল করেন আমরা এখানে যেটা বলছি, ইট ইন্ডিকেটস আ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস। এটি বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতি দেখিয়ে স্কুলে যাওয়া মেয়েরা ছাত্রদের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করেছে। ঠিক এই জায়গাটাতে মূলত আমরা খেয়াল করেছিলাম গ্রাফে যে আগে কম ছিল, এখন সর্বোচ্চ মেয়েদের অংশগ্রহণটা 19 সাল পর্যন্ত 42% পর্যন্ত দেখা হয়েছিল, সেটা আপনি উল্লেখ করতে পারেন। এটাই মূলত জিস্ট বিষয় ছিল এই একটি লাইনে, সেটা আপনি প্রকাশ করতে পারেন। এরপর আমরা স্টুডেন্ট 3 কে ইনভাইট করেছি বা নিয়ে এসেছি এখানে, সেটি হচ্ছে অল সাইড ডিড ইউ রিড টেক্সট 2? এখন বলছে যে ভালো বলেছে, তুমি কি টেক্সট 2টা পড়েছিলে? আরেকজনকে বলছে। স্টুডেন্ট 4 বলছে, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পড়েছি। ডু ইউ শেয়ার দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট 1? সেক্ষেত্রে এটা 1 না, এটা 2 হবে। তুমি কি 2 নম্বর টেক্সটটা শেয়ার করবো আমাদের সাথে? এরপরে শেয়ারটা যেভাবে করছে স্টুডেন্ট 4, অফকোর্স অবশ্যই, দিস টেক্সট এমফাসাইজেস দ্য সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ উইমেন টু দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। এখন যে বিষয়টি আমরা শুরুতেই নিয়ে আসার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই টেক্সটে, এই পার্টি বাংলাদেশের অর্থনৈতিক
উন্নয়নে নারীদের উল্লেখযোগ্য অবদানের উপর জোর দেয়, যেটা আমাদের সেকেন্ড অংশে ছিল। এটাই আমরা মূল্যায়ন হিসেবে ধরেছি। ইট হাইলাইটস দ্য ইনক্রিজিং participation of women in various sectors including government job, non-government job and businesses। এখন যে বিষয়টা আমরা বলছি, এটি সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং ব্যবসা সহ বিভিন্ন শাখায় নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে তুলে ধরে। The text stresses the importance of recognizing and appreciating the role of women in building a better society। এখন জিস্ট বিষয়টি আমরা বলার চেষ্টা করছি। পাঠটি একটি উন্নত সমাজ নির্মাণে নারীর ভূমিকাকে স্বীকৃতি এবং প্রশংসা করার গুরুত্বের উপর জোর দেয়। ঠিক এই বিষয়টি একদম জিস্ট কথাগুলো আমরা বলেছি, আমরা বাড়তি কোনো কথা বলার চেষ্টা করিনি। বিভিন্ন ভাবে নতুন কিছু অ্যাড করতে চাইলে শিক্ষার্থীরা আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট জিস্ট বিষয়গুলো বলার চেষ্টা করেছি, মানে মেইন কিওয়ার্ড বা আইডিয়া যেটা চেয়েছিল ঠিক সেটাই। ঠিক এরপরে স্টুডেন্ট 3 বলছে, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ডিসকাশন। তোমার মূল্যবান আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। ইউর ওয়েলকাম। স্টুডেন্ট 4 ও বলতে পারে, স্টুডেন্ট 2 ও বলতে পারে, অথবা স্টুডেন্ট 1 ও বলতে পারে। যদি গ্রুপে কাজটি করে, মানে সবাই এটি বলতে পারবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক এইভাবে আপনার কনভারসেশনটি শেষ করবেন। শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসগুলো চলমান রয়েছে, পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান করছি। আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা অনেকেই ক্লাস দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু কখনই ঠিক নয়। এটা এক প্রকার কৃপণতা প্রকাশ পায় আপনার। আশা রাখি উল্লেখ্য বিষয়গুলো অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।